সমুদ্রের প্রেম, লেখিকা নুসরাত সুলতানা সেঁজুতি। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিয়রের বাম গালে শক্তপোষক এক চর বসালো ধূসর। মেয়েটার গালসহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূসরের রক্তভার চোখ দিকে এদিকে চেয়ে ধুকোতে ফুসফুসে চোখা নাক। এ সত্ত্বেও বছরের জীবনে কোনোদিন মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ অবস্থা। মুখাবয়ে অবিশ্বাস্য নিয়ে মুখটা হাঁ করে রইল। মস্তিষ্কে কোনায় কোনায় প্রশ্ন, ধূসর ভাই আমাকে মারলেন? রুদ্রমূর্তি ধূরণকালী ধূসরকে দেখে পিয়রে অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে মানুষটা সবেগে কুইন চেপে ধরল ওর, সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, খুব সহজে বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছি যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে ভিজে আটকালো না। ধমকে প্রিয় ছোট দেহ কাঁপিত, থরথর করে হাত পা কাঁপছে, অথচ তাও ভীষণ সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনি তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতে বাঁধন দৃঢ়ত্ব আরো বাড়ল, বড় শক্ত করে ধরেছে। প্রিয় মাথায় মুচকে ঢেলেও তাড়ল না, তোয়াক্কা দেখালো না, উল্টে রাগের আগুনে বলল, তোর বিষ জিভ টেনে ছিঁড়ে ফেলবো প্রিয়। তুই আমার চিনস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। প্রিয় ধমে গেল না, দমে যাবে বলে কি এতটাই ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়া পাত্রী সে নয়। ভয় পেয়েও বলল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতেও পারে না আমার? আপনি বা কেন এমন করছেন? বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরে অভিব্যক্তি ধমকায়। শীতল হয়ে মোটা ব্রো উৎপোজ বুঝায় গেল, তবে বদলে যাওয়া চিরকর। কিছুক্ষণ আমতো আমতো চেয়ে রইল সে, তারপর দাঁত চেপে বলল, এক থাপ পরে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব। তোর বয়সটা কত? ভালোবাসা কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি, আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়ার সেই দুঃসাহসী আশিককে। পিয়রে চুয়ারও ঝরে পড়ল। ধূসর হাতখানা ছাড়ল না, যেন ছুঁড়ে সারালো। রক্ষণ বক্ষণ চাউনি নিক্ষেপে করে ঘটঘটিয়ে ঘর ছাড়ল। তারপর প্রস্থান থেকে আতঙ্কে ঘাম ছুড়ে গেলে পিয়সের। ধূসর ভাই ভয়ানক মারকুটের লোক, উনার বিশ্বাস নেই। রাগের মাথায় কি না কি করেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল। কানেক্টেড লিস্ট খুঁজতে গিয়ে হাতে প্রতিটি আঙ্গুল কাঁপছে। চটপট ডায়াল করার রবিনের নাম্বারে ছেলেটা ধরল না। কোথায় মরে গেল কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যি ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। রবিনের কণ্ঠ অবিশ্বাস। প্রিয়, তুমি আমার ফোন করেছ? পিয়রের যতটা না ভয় লাগছিল ততটা মেজাজ খারাপ হলো। এই তুমি ডাক শুনে রাগ চেপে বলল, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? পিউ কষে ধমক দিল, চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওইটা সেফ জায়গা। রবিন বুঝেনি, জিজ্ঞেস করলো, কেন? লুকাতে যাব কেন? পিয়ুষ হাত করে বলল, না লোকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছে তোর কাছে। রবিন বসেছিল, তরক্ক করে দাঁড়িয়ে বলল, কখনে? কেন? আমি তো কিছুই করিনি। সেই দিন পর থেকে তোকে তেমন বিরক্ত করিনি প্রিয়। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছ? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি নাকি ওইখানে বসে থাকবি? আমার সাবধান আমি করলাম, যান বাঁচানো ফরজ। এই কথা মাথায় রেখে কোনো ঘরতে গিয়ে লুকিয়ে রাখি। রবিন ঢুক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশে দেখল। একবার কপালে ধর ধর করা ঘামটা মুছে চট করে ছুটলো কোথাও। পিওর লাইন কাটতে ফুলি মুখ ফুলিয়ে শ্বাস পেল জুড়ে। গালে হাড় টন টন করছে। কি মারাটাই না মরেছে পোষণ লোক। কোমর দুটো আঙ্গুল কপালে ভোলো আসে, ঠিক সেখানটি স্পর্শ রয়েছে ধূসরে। চিনচিন ব্যথা ছাপিয়ে আমচা হেসে ফেলল কিশোরী।
সত্যি বলতে ধূসরের ভাই এক থাপ্পড় খেয়ে ওর খারাপ লাগেনি, আর কষ্ট পেয়েছে। সে তৈরি ছিল, আনন্দজাত করেছিল মানুষের সামনে কাউকে ভালোবাসতে বলতে দেরি হলে অজ্ঞাত ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়া যে উপায় ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ তিনি বছর ওইভাবেই কাটাচ্ছে। কি ওই না করছে প্রিয়, কত চেষ্টা কত পণ্ড অবলম্বন করছে, কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। প্রিয় আজও বিস্ময় ভুগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন না? কি ভালোবাসেন না? উত্তরগুলো ওরুর মতো বিভ্রান্ত। একবার বললে হ্যাঁ, পরিবার মানবে না। তবে মানুষটা ভালো না বাসতে প্রিয়র অনুভূতি কমতি নেই। ওরা বিশালাকার সমুদ্রের মতো গভীর, পাহাড়ের মতো উঁচু। ধূসর এমন এক পুরুষ যে সামনে এলে ধপ্তদোষী হৃদয় কাঁপে, কেমন অস্থির লাগে। সবকিছু পরিচ্ছন্ন আঁখিতেই নামে প্রেমের বাধা, ভারী বাধা। মনে হয় সে নেই যেন আবহাওয়ায় বাড়ছে। মাঝে মধ্যে সে লজ্জায় বির্জন দিয়ে কেবলা বলে চেয়ে থাকে প্রিয়। সব সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেই যেদিন প্রথম দেখেছিল সিকান্দার ধূসর মাহাতাব নামক ওই প্রচণ্ড মানুষটিকে। সম্পর্কে ধূসর প্রিয়রে চাচাতো ভাই, এ বাড়ির মেজে কর্তা আফতাব সিকদারের একমাত্র সন্তান সে। অথচ ভাই বোনের মধ্যে ধূসর সবার বড়। একান্তবর্তী পরিবারে তাদের 4 কর্তা, আন্ডা বাচ্চা ধরলে সে এক সমস্ত বড় বিশাল তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ সিকদার, সভ্যভাবে ধূসরে আরেকজন মানুষ। বিষয়টা একটু উল্টাপাল্টা হিসেবের মতো। বড় ভাই ছেলেমেয়েরা বড় হলে এক্ষেত্রে পিছিয়ে ভদ্রলোক। উনার আগে মেজু ভাই হাতাব বিয়ে করে ঘরে বউ তুলেছিলেন। এরকম আরেকটা গোলমাল বিষয় হলো আজমল সিকদার বেলাতেও। তার সেই ছেলে সাদিফ, ও সেও পিয়রের চেয়ে বড়। সম্পর্কে সবকিছু ঠিকঠাক হলেও এ বয়সটা অতিমাত্রায় কমোডিটিকেট। পিয়সের বয়স যখন 18 কোঠায় ধমকে নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পিছনেও রয়েছে এক সমস্ত বড় অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জাতিগোষ্ঠী ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার ভাউন্ড সাব্য বাধ্য হয়ে বাপ চাচার ঠেলে ঢেলে বাড়ি ছেড়েছিলেন। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরে ধূসর সেদিন সে এসেছিল। কি উৎসব না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজন ওপরে পড়া ভিড়, পা রাখার জায়গা নেই। সকালে উৎসকণ্ঠে অপেক্ষায় ইতি টেনে চৌকাঠে কদম রাখলো ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনো রকম খরগোশের মতো মাথা বের করে উকি দিয়ে এক পতনে বছরে কিশোরী দেখতে চাইল মা চাচি দিনরাত নাম জপা। সে মানুষটিকে ঠিক যেন মাত্র দেখেছে, তার সবটা চুরি হলো। বিনাদ্বিধায় নাম লেখালো এ প্রাণক নামক বিনাশ শেষে খাতায়। ধমরে পড়ল ওই দেহি শ্যামলা পুরুষের প্রেমে। প্রিয় ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বৃষ্টি। এত সুদর্শন, এত সুপুরুষ ও চাচাতো ভাই। ভাবতেই নাকি শীতকাল মেয়েটা মনে মনে চরম প্রতিবাদ জানালো এবং অমূল্য সত্য। ধূসরের পাশে ভাই শব্দটা ভেমানা কুৎসিত। কেন ধূসর ওর ভাই হবে? সেই জন্যই তো প্রিয় ওনাকে ধূসর ভাই ডাকে, ঠিক প্রতিবেশীর মতো। প্রিয়সের বিশ্বাস সম্বন্ধের দিক থেকে ধূসরে যত দূরে ঠেলবে, মনের দিক থেকে ততটাই আসবে মানুষের। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা ঘরদপ হাদারাম। গত 3টা বছর পর প্রিয়র চোখের সামনে ঘুরঘুর করছে। প্রতিটা মুহূর্তে 2 হাত ভর্তি প্রেম ঢেলে পিছে, অথচ ওই মানুষটাই চোখে পড়লে না। উনি দুনিয়া সব বুঝে বুঝে না শুধু ওকে। এই জন্যই ছেলের বেশি সুন্দর হতে নেই, তাহলে অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরে আকাশচণ্ডী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ঢেনে ময়লার পানিতে যাবে, যা দেখলে মানুষ নাক মুখ ঘুটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজ পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না কখনো। ভালো করে সুন্দর একটু চোখে তাকানিও অবৃত। সে সাজলো না, সাজলো কি, জামা পরলো কেমন করে, চুল বাঁধলো আজ অবৃত্ত, লক্ষ্য করেছে কি সন্দেহে।
পিয়ুষ দীর্ঘশ্বাস ফেললো। কাঁদো কাঁদো চেহারা ঘরের বাইরে এলো। তারপর চিন্তা করলো, ধামরা দশা, রবিনটা পেলে ধূসর ভাই কি যে করবেন। তার পরীক্ষা আর যাচাইয়ে যন্ত্রণা ছেলেটা শুধু শুধু ফেলছে। পিওরে মন মরা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়লো মিনা বেগম। দেখে এলে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলে তিনি। কিরে, গলাটা অমন লাল হয়ে আছে কেন? পিওর আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগুলা নিতে অস্তম্ভ এক পায়ে সরল। পিউ বলল, মশাই কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নড়ালো। কি করে বলবে এখন আমাকে তোমাদের আদরে ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চড়ে মেরেছে? এই কথা কি বলা যায় কখনো? ধূসর তো ওরই ছিল, কেন যে পাকামো করতে গিয়ে তখন। পিউ মনে মনে বিরক্ত হয়ে নিজের উপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে ছুছু করছিল ছেলেটা। পিউ ঝরলেও কিছু বলেনি, কারণ রবিন সীমাই ছিল বাড়াবাড়ি করেনি আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকে যেন সেই সীমা অতিক্রমে ভয়ানক হচ্ছে জাগর ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে হাতের মধ্যে একটা চিঠি গুজে দিল। পিও কিছু বোঝার আগে দৌড়ে পালালো। আবার পিও চিঠি খুলেও দেখেনি। ভীষণ রেগে রাস্তায় ফেলে দিয়েছে, কিন্তু সে কথা চাপা রইল না। বাতাসের গতিতে একে আলোকিত শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে গিয়েছে। পিও ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখলো ধূসর কামরায় দাঁড়িয়ে, একেবারে শটান একটা দীর্ঘ দেহ। ওই অবাক হয়ে এলো, ধূসর এই রুমে সহজে পা ফেলে না। হ্যাঁ করার আগে উল্টা পাল্টে কটমটে প্রশ্ন তেড়ে এলো ছেলেটাকে। কেউ সত্যিটা বলতে গিয়ে ঠোঁট চেপে নেয়। মাথায় বসে দুষ্টমি উপন্যাসে পড়েছিল, কিছু সিনেমাতে দেখেছিল নায়ক জেসলি দূরে ভালোবাসার কথা বলে দেয়। সেই জন্য ইচ্ছে করে বলেছি রবিনকে আমি ভালোবাসি। কিন্তু শেষটা কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বের হলোই না, উল্টো প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চমকে কাটালো ওর। গলা ব্যথা লাগলো ওর। প্রিয় দীর্ঘ ব্যতীত এক নিঃশ্বাস টানে বুকে। মিনা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে? কেউ মেরেছে? মেয়েটার সর্বক্ষ ফিরল। কথা ঘুরাতেই বলল, কে মারবে? কি যে বলো না তুমি। কি কি কাজ করে যাচ্ছিলে? যাও না, তোমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। তারপর পালিয়ে গেল সে। মিনা কতবার ডাকলে শুনল না। করিডোরে এখানকার এসে কতক্ষণ পায়চারি করলো প্রিয়। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও হতো, কিন্তু এখন ফোন করলে উনি ধরবেন না অবশ্যই। ওর ফোনটা এতটুকু ধরার সাহস আছে কি না। হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। ওর ফোন করতে না পারলেও কি হবে, সাদিফ ভাই তো পারবেন। প্রিয় চমকে চেহারা হাঁটা ধরল অমিন। সাদিফের ঘরের সামনে থেমে উকি দিয়ে ভিতরে আস্তে আস্তে ডাকলো, ভাইয়া ও ভাইয়া। না, সাড়া নেই। আজ রবিবার, সাদিকের অফিস ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে হয়তো। পিউ ঘুরতে গেল, সাহস একটা প্রস্তাব বুকে ঢুকে গেল। নাকটা মেয়েটা ভর করা, হুমকোচে পড়ে নেই ফুলে। অস্ত ডান হাতটা টেনে ধরল সাদিক। টানামালা পিউকে সোজা ধারলো করিয়ে। তুই কি সত্যি এই পুষ্টিহীনতা ভুগছিস প্রিয়? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? প্রিয় নাক ঢলছে, এত লেগেছে এখানে। এভাবে চোখ তুলে চাইলো চশমা পরা ঘুলাকা চেহারা ছেলেটাকে। সরু চোখে দেখলে এক পলক। আমি কি জানতাম আপনি আসবেন। ওফ, ওইটা শরীর না লোহা। সাদিক কপাল চুপকে বলল, আমি তো তোর মতো তুলা খাই না যে ফু দিলে উড়ে যাব। যাক গেলে ওকে মারছিলিস কেন? ওকে মারবো কেন? বলেছি খুঁজতেছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। কি হেল্প? ধূসর ভাইয়াকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে কর। পিয়ন মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলেছি? আম্মু বলেছেন করতে। সাদিক ঘরের ভিতরে ঢুকলো। পিউ উদ্বেগী হয়ে পায়ে পিছলে আসে। ওই দেওয়ালে ঘিতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে দলের নির্বাচন, ব্যস্ত থাকবে পারে। পিউ অনুরোধ করলে, একটা কল দিয়ে দেখুন না প্লিজ।
ফিরে চাইল সাদিপ। দৃষ্টি এসে সোজাসুজি ভতাল কিশোরী বর্ষার মুখের উপর প্রিয় করুণ চোখে চেয়ে মৃদু হেসে বলল, আচ্ছা দিচ্ছি। প্রিয় ঝিলমিল উঠল, দাঁত কপাটি ভের করে বলে, আপনি খুব ভালো। সাদিপ কিছু বলল না, হাসিটা বাড়ল একটু। ফোন তুলে কল দিল ধূসরকে। কয়েকবার রিং হতে কেটে দিল সে। বললাম না ব্যস্ত। প্রিয়র অবস্থা দুঃখসহ, দুশ্চিন্তায় মাথায় কিলবিল করে ওঠে। রবিনে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর বাই ফেরার আগেই দরজা খিল করে বসে থাকবে, না হলে ভান করবে অসুস্থ। কিন্তু রবিন, ওর কি হবে? মেয়েটার কালো চেহারা কিছুক্ষণ নরম চোখে দেখলো সাদিপ। জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? তাকালো প্রিয়, মাথা নাড়ালো দুপাশ, ফুস করে শ্বাস ফেলে বলল, ঘরে যাই। ঘরে এসে প্রিয়রও অস্থির ফিরল না। এপাশ ওপাশ পায়চারি শুরু করলে। কি হবে এখন? কি করবে সে? না কোনো বুদ্ধি আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে দুই হাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। প্রিয় চোখ বুঝতো বিস্তম্ভে নেই, অচার্য। এখানে ধূসর ভাইয়ের তামতা চেহারা, লোকটা ফর্সা নয় কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক উনার হাঁটা চলা, উনার পার্সোনালিটি। প্রিয় শতবার ঘায়েল হয় মরে যাওয়া অ্যাটিটিউডের। উনার কথা বলার ভঙ্গিমার মুগ্ধতার বুক কাঁপে তার। এজন্য তো সেদিন এক দেখায় প্রেমে পড়ল প্রিয়। ওর সূচক শব্দ করে মুখ গুজল বালিশে। তাতে 4 ঘন্টা শেষ। যখন চোখ খুলো বাহিরে অন্ধকার ডুবে। প্রিয় হাই তুলে তুলে উঠে বসলো। ঘড়িতে 12টা বাজে প্রায়। সাহসটা চোখ কপালে তুলল সে। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। এত স্তম্ভ বিছানা ছাড়লো মেয়েটা। ধূসর বাড়ি ফিরে 11টার দিকে। ইদারিং ব্যস্ততা আরো দেরি হয়। আজকে হয়তো অমন দেরিই হবে। পিওরে এত খিদে পেয়েছে, মানুষটা ফেরার আগে চটপট কিছু খেয়ে আসা যাক। একবার রুমে ধর আটকে বসলে ধূসর ভাই তো আর ঢুকতেই আসবে না। তারপর মোটামুটি সপ্তাহখানেক ওনার সামনে পড়বে না প্রিয়। বেশ, তাহলে ঝামেলা শেষ। প্রিয় আস্তে করে দরজা খুললো। সারা বাড়ির মধ্যে সবাই ঘরের ঢিমবাতি জ্বলছে। ওর চুলের মোতা পা টিপ টিপ করে নিচে নেমে এলো। খাবার টেবিলের উপর পাশাপাশি 2টো থালা ভাত বেড়ে রাখা। এমন একটি, তার মানে উনি এখন আসেন। যাই হোক, সুবিধা হলে একটু আরাম করে বসে খাওয়া যাবে এখন। পিপি চটপট বেসন করে হাত ধুয়ে এলো। টেবিলের বুক থেকে চেয়ার টানলো, বসে বলল, আমচা। সেটা টেনে নিয়ে কেউ একজন বসে শক্ত মেঝেতে ধপাস করে পড়ে মেয়েটা টাইলসে প্রবাহে সরু কোমল ধরে গেল ব্যথায়। চমকে থমকে মুখ তুল প্রিয়। তামাটে মানুষটা বুক চটিয়ে দাঁড়িয়ে এসে প্রিয় ঢোক দিল। ভিড় করলো মনে হলো। প্রিয়রে যেখানে ভাগের বয় সেখানে সন্দেহ সেখানেই হয়।